জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি যে পঞ্চম শ্রেণীর তোমাদের পরিবেশ বই রয়েছে, পরিবেশ বই অর্থাৎ আমাদের পরিবেশ, সেই বইয়ের যে প্রথম অধ্যায় তোমাদের রয়েছে মানবদেহ, সেই প্রথম অধ্যায়ের যে সমস্ত পাঠগুলো রয়েছে সেখানকার পাঠের মধ্যে যে সমস্ত প্রশ্ন হবে অর্থাৎ ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার আসার মতো, তো প্রত্যেকটা সেই চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু এখানে অনেক প্রশ্ন কালেক্ট করে তোমাদের সামনে তুলে ধরছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়বে, তাহলে তোমাদের পরীক্ষাতে কোনো রকম প্রশ্নের উত্তর আটকাবে না, তোমরা সমস্ত কিছু পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকে শুরু করছি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের মধ্যে প্রথম অধ্যায়ের প্রশ্ন তোমরা দেখে নাও। এখানে রয়েছে শরীরের বর্ম যে অংশটা রয়েছে, সেখান থেকে আমরা একটু প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে নিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন আছে বর্ম কাকে বলে। তো উত্তর হচ্ছে, আগেকার দিনের যোদ্ধারা যুদ্ধের সময় দেহে আঘাত না লাগার জন্য পুরু চামড়ার তৈরি যে পোশাক পরতো তাকে বর্ম বলা হয়। 2 নম্বর প্রশ্ন, শরীরের বর্ম কাকে বলে। আমাদের শরীরের চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলা হয়। 3 নম্বর প্রশ্ন, চামড়া বা ত্বক ত্বককে শরীরের বর্ম বলা হয় কেন। তো উত্তর হচ্ছে, চামড়া আমাদের শরীরকে বাইরের আঘাত ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়, তাই একে শরীরের বর্ম বলে। 4 নম্বর প্রশ্ন, চামড়া বা ত্বকের নিচে কি আছে। চামড়া বা ত্বকের নিচে আছে শিরা, ধমনী ও মাংসপেশি। ঠিক আছে, তাই চামড়ার নিচে আমাদের কি কি রয়েছে, আমাদের শিরা, ধমনী আর মাংসপেশি কিন্তু রয়েছে। 5 নম্বর প্রশ্ন, শিরা ধমনী কেমন দেখতে। তো উত্তর হচ্ছে সরু নলের মতো দেখতে। তারপর 6 প্রশ্ন তোমরা দেখে নাও, কোন প্রাণীর চামড়া খুব মোটা হয়। তো এটার উত্তর হবে গন্ডারের চামড়া খুব মোটা হয়। 7 প্রশ্ন, গন্ডারের চামড়া দিয়ে আগেকার দিনে কি বানানো হতো। তো উত্তর হচ্ছে যুদ্ধের পোশাক এবং ঢাল। 8 নম্বর প্রশ্ন, চামড়ার নিচে ফুলে থাকা অংশকে কি বলা হয়। তো এটা উত্তর হচ্ছে শিরা। আমাদের শরীরে শিরা, ধমনী, মাংসপেশি না থাকলে কি হতো। উত্তর হচ্ছে সামান্য আঘাতেই শরীর থেকে রক্ত পড়তো। 10 নম্বর প্রশ্ন আমরা একটু জেনে নিচ্ছি কি আছে, চামড়া দিয়ে কি কি জিনিস তৈরি হয়। উত্তর হচ্ছে ব্যাগ, বেল্ট, জুতা ইত্যাদি। 11 নম্বর প্রশ্ন, চামড়ার কাজ কি। তো উত্তর তোমরা লিখবে, চামড়া বা ত্বক আমাদের দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়াও রয়েছে, ত্বক সূর্যের আলোর ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়। অর্থাৎ সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, সেই রশ্মি কিন্তু আমাদের চামড়াতে পড়লে ভেতরের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জন্য ত্বক কি করে, ত্বক সেই অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে বাঁচায়। তারপর দেখো, ত্বক রোগ জীবাণুকে দেহের ভিতরে প্রবেশে বাধা দেয়, এটা হচ্ছে কিন্তু চামড়ার কাজ। এরপর চামড়ার ব্যবহার লেখো। চামড়ার ব্যবহার দেখো, পশুর চামড়া শুকিয়ে মানুষ সেখানে লিখত। আগেকার দিনে যোদ্ধাদের বর্ম, ঢাল প্রভৃতি তৈরিতে চামড়া ব্যবহার হতো, তাই বর্ম, ঢাল প্রভৃতিতেও কিন্তু চামড়া ব্যবহার করা হতো। এছাড়া বর্তমানে চামড়ার সাহায্যে পোশাক, জুতো, ব্যাগ, বেল্ট প্রভৃতি তৈরি করা হয়। এবার 13 নম্বর প্রশ্নতে আসছি, বর্তমানে চামড়ার ব্যবহার কমানো হচ্ছে কেন। তো উত্তর লিখবে, চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানার নোংরা বর্জ্য পদার্থ জলাশয়ে পড়ে জলদূষণ ঘটায়। এছাড়া এইসব কারখানা থেকে হওয়ায় দুর্গন্ধ ছড়ায়। অর্থাৎ এই সমস্ত কারখানা থেকে কি হয়, সেখান থেকে নানা রকম দুর্গন্ধ ছড়াচ্ছে, তার ফলে বায়ু দূষণও কিন্তু হচ্ছে। তাহলে এই ছিল প্রথম যে আমাদের অংশটা, অর্থাৎ মানবদেহের যে প্রথম পার্টটা ছিল, সেই পার্টের মধ্যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। এরপর চলে আসছি আমরা পরবর্তী যে অধ্যায়টা রয়েছে, সেটার অধ্যায়টা তোমরা দেখতে হবে, ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। তো এই অংশটা থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিচ্ছি। তো প্রথম দেখো, তোমরা খাতা বের করবে, খাতাতে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু নোট করে রেখে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, তোমরা কিন্তু সেগুলো পড়ে পরীক্ষা দিতে যেতে পারবে, এবং পরীক্ষাতে এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখে নিচ্ছি, শরীরের কোন জায়গায় শিরাগুলি দেখা যায়। অর্থাৎ যে সকল জায়গায় চামড়া পাতলা হয় সেখানে কিন্তু শরীরের শিরাগুলো দেখতে পাওয়া যায়। তো তোমরা দেখবে হাতের মধ্যে অনেক সময় দেখবে যেখানটাতে চামড়া পাতলা সেখানকার শিরাগুলো অল্প অল্পভাবে বোঝা যাচ্ছে, বা কারো কারো দেখবে ফুলেও রয়েছে, ঠিক আছে। এরপর দেখো 2 প্রশ্ন, আমাদের পায়ের তলার চামড়া কেমন হয়।
তোমরা হাত দিয়ে দেখতে পারো পায়ের তলার চামড়াটা কিন্তু পুরু বা মোটা হচ্ছে, যেটা আমাদের গালের চামড়া কিন্তু খুব নরম হয়, হাতের চামড়া খুব নরম হয়, ঠিক আছে, গায়ের চামড়াও নরম হচ্ছে, কিন্তু পায়ের আর হাতের চেটোর যে চামড়া সেইগুলো কিন্তু অনেকটা মোটা বা পুরু হচ্ছে, ঠিক আছে। বেশ, আমাদের শরীরের সব ভার ও চাপ কিসের উপর পড়ে? আচ্ছা বলো দেখি ভেবে এখানে কিসের উপর পড়ছে আমাদের চাপ? তো উত্তর কিন্তু গোড়ালির উপর, ঠিক আছে, গোড়ালির উপর কিন্তু আমাদের দেহের যত ওজন সবটাই কিন্তু সেই গোড়ালির উপরে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 4 প্রশ্ন, হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? তো উত্তর হচ্ছে হাতের চেটো বা তালুতে। তারপর দেখো হাতের চেটো বা তালুর দিকে শিরা দেখা যায় না কেন? তো উত্তর লিখবে হাতের চেটো বা তালুর চামড়া বেশি পুরু বা মোটা হয়, তাই সেখানে শিরা দেখা যায় না, ঠিক আছে। এরপর আসছি 6 প্রশ্ন, চামড়া পুরু না পাতলা কিভাবে মাপা যাবে? তো উত্তর হচ্ছে 2 আঙুল দিয়ে ধরে সেটা আমরা মাপতে পারবো, ঠিক আছে। এরপর 7 প্রশ্নে চলে আসছি, শরীরের যে দিকটা বেশি ঘষাঘষি হয় সেখানকার চামড়া কেমন হয়? তো উত্তর হচ্ছে পুরু বা মোটা। 8 প্রশ্ন, আমাদের শরীরের চামড়া কোথাও পুরু আবার কোথাও পাতলা হয় কেন? তো উত্তর লিখবে আমাদের শরীরের যে সকল অংশ বিভিন্ন কাজে ব্যবহার হওয়ার জন্য বেশি ঘষাঘষি করতে হয় সেই সকল অংশের চামড়া পুরু বা মোটা হয়। যেমন হাতের তালু বা চেটোর চামড়া কোনো কিছু ধরার জন্য এবং গোড়ালির চামড়া হাঁটা চলার জন্য বেশি ঘষাঘষি হয়, তাই এই সকল অংশের চামড়া পুরু হচ্ছে। তা তোমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছ যে আমাদের হাতের চামড়া এবং পায়ের যে চেটোর চামড়া সেগুলো কিন্তু পুরু হচ্ছে, কারণ এগুলো তো বেশি মানুষ ব্যবহার করে, তাই না? হাত দিয়ে তো আমরা অনেক রকমের কাজ করি, হাত ব্যবহার হচ্ছে, ঘষাঘষি হচ্ছে, তো সেখানকার চামড়া যদি পাতলা হয় তাহলে কি চলবে? চলবে না। তো সেই জন্যই আমাদের যে হাতের চামড়া আমাদের মোটা হয়। এছাড়াও পায়ের চামড়া, পায়ের ওপর সমস্ত ভার পড়ছে, সেখানকার চামড়া যদি পাতলা হয় তাহলে কিন্তু আমাদের হবে না। তো সেই জন্য আমাদের চলবে না, আমাদের অসুবিধা হবে হাঁটতে। সেই জন্য এখানকার চামড়া কিন্তু পুরু হচ্ছে, কারণ পায়ের চামড়ার উপর কিন্তু দেহের সমস্ত ভার কিন্তু পড়ছে, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে বন্ধুর সঙ্গে। এরপরে চলে যাচ্ছি আমরা পরের যে পার্ট সেখানে চলে যাচ্ছি। সেখানে আছে কি ত্বকের উপর নিচ। ত্বকের উপর নিচ অংশে কি কি প্রশ্ন আসতে পারে এখানে তোমরা একটু দেখে নিতে পারো। ওই অংশটি তোমরা ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। তো চলো দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন কি আছে, ত্বকের কয়টি স্তর থাকে? হ্যাঁ, তোমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ ত্বকের কিন্তু আমাদের 2টো স্তর রয়েছে। আর 2 নম্বর প্রশ্ন, ত্বকের ভিতরের স্তরে আঘাত লাগলে কি হবে? উত্তর হচ্ছে জ্বালা করবে, তাই না? ভিতরের স্তরে যদি আঘাত লাগে তাহলে কিন্তু জ্বালা করে। ত্বক পুড়ে গেলে সঙ্গে সঙ্গে কি করা উচিত? তো দেখেছো তোমরা অনেক সময় আমাদের যদি চামড়াতে কোনো আগুন লাগে, হ্যাঁ, বা তাপ লাগলো তাহলে কি হয়? সেখানে ক্ষেত্রে আমরা বাড়িতে মা বাবারা সব সেখানে ঠান্ডা জল দেয়, তাই না? তো সেখানেই তোমাকে লিখতে হবে যে সেই স্থানে ঠান্ডা জল দেওয়া উচিত, যাতে সেই স্থানের জ্বালা কমে যায় এবং চামড়ার ভিতরের স্তরের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। তো এইভাবে তোমরা উত্তরটা লিখবে। এর পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি 4 নম্বর প্রশ্ন, ত্বক বা চামড়া বেশি পুড়ে গেলে কোথায় নিয়ে যাওয়া উচিত? তো উত্তর সেটা অবশ্যই কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা, মানুষের শরীরে কিভাবে ফোস্কা পড়ে? এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে? তাহলে তোমরা লিখবে যে চামড়া পুড়ে গেলে চামড়ার উপরের স্তরটি গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে, দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, ফলে জায়গাটা ফুলে ওঠে এবং ফোস্কা পড়ে। তাহলে বোঝা গেল চামড়া পুড়ে গেলে চামড়ার উপরের অংশটা গরম হয়ে মরে যাবে, আর তখন নিচের স্তর থেকে কিন্তু জল বেরিয়ে আসবে এবং সেই জলটা ওই দুটো স্তরের মাঝে অবস্থান করবে। এটাই তো আমাদের ফোস্কা, তাই না? ফোস্কা ফুটে গেলে কিন্তু সেখান থেকে জলই বের হয়, তো শরীর থেকে যে জলটা সেটা কিন্তু বের হয়ে যায়। আচ্ছা, ফোস্কা পড়লে ত্বকের উপরের স্তরে কি লাগাতে হবে? তো এখানে দেখেছো বরফ লাগাতে হয়, ঠান্ডা জল লাগাতে হয়, তাই না? বেশ, এরপর দেখো 7 প্রশ্ন, ত্বক পুড়ে গিয়ে ফোস্কা পড়লেও বেশি ক্ষতি হয় না কেন? উত্তর লিখবে কারণ এতে চামড়ার ভিতরের স্তর বেঁচে যায়, তাই না? আচ্ছা, ত্বকের উপরের স্তরে কি থাকে না? উত্তর হচ্ছে রক্ত থাকে না। ত্বকের উপস্তরে কিন্তু রক্ত থাকে না, একটু ভিতরের দিকে রক্ত, শিরা, ধমনী থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরের অংশটাতে চলে যাচ্ছি, কোঁকড়ানো আর কালো। তো কোঁকড়ানো আর কালো যে অংশটা সেটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে, হ্যাঁ। তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো তোমরা একটু দেখে নাও। কি কি রয়েছে দেখো, শরীরের চামড়া কখন বাড়ে? উত্তর লিখবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়তে থাকলে শরীরের চামড়া বাড়ে। বয়স বাড়লে বা বৃদ্ধ হলে চামড়া কুঁচকে যায় কেন? তো উত্তর লিখবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়ার সঙ্গে সঙ্গে চামড়াও বাড়ে।
কিন্তু বয়স যখন অনেক বেশি হয়ে যায় তখন অর্থাৎ বৃদ্ধ হলে শরীর ছোট হতে শুরু করে, কিন্তু আগের বেড়ে যাওয়া চামড়া কমে না, তখন চামড়া কুঁচকে যায়। অর্থাৎ প্রথমে যখন তুমি ছোট থেকে বড় হয়েছিলে তখন চামড়া আস্তে আস্তে বেড়েছিল, এবার যখন বৃদ্ধ হয়ে যাচ্ছ সেক্ষেত্রে যখন আমাদের শরীর দেখো অনেক না কুঁজো হয়ে যায়, তাই না, আবার শরীর রোগা হয়ে যায়। তো সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে সেই যে বৃদ্ধি পেয়েছিল চামড়াটা সেটা তো আর কমে না, ভেতরের অংশগুলো কমে যায়, সেই জন্য চামড়া কিন্তু কুঁচকে যায়। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আমরা একটু দেখে নিচ্ছি। কোন বস্তুর উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয়? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে বারবার আসে। এটার উত্তর হচ্ছে মেলানিন। অর্থাৎ আমাদের চামড়ার যে রংটা কালো হচ্ছে সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে মেলানিন থাকে বলে। আর এই মেলানিন কিন্তু খারাপ জিনিস নয়। এই মেলানিন যার দেহে যত বেশি থাকবে তাদের কিন্তু তত উপকারে লাগবে। ঠিক আছে, কারণ এই মেলানিন আমাদের রোদ থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেটা কিন্তু শুষে নিতে সাহায্য করে। ঠিক আছে, এবং ভিটামিন বিও কিন্তু ডি কিন্তু তৈরি করে। বোঝা গেল? বেশ, শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে কে? অর্থাৎ রোদ। রোদ কিন্তু এই মেলানিন তৈরি করতেই সাহায্য করছে। সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। ঠিক আছে, এটা কোন মনে রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে আমি যে দুটো বললাম যে শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে কে? রোদ। আর আমাদের এই প্রশ্নটা যেটা ছিল এর আগে, যে কোন বস্তুর উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয়, সেটা হচ্ছে মেলানিন। এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে কোন ভিটামিন তৈরি হচ্ছে? ভিটামিন ডি। চামড়ায় মেলানিন থাকার সুবিধা কি? এই দেখো এখানে দেওয়া আছে। এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দাগিয়ে নেবে, লিখে নেবে। 6 নম্বর প্রশ্নটি, মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায়। দেখেছো, খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু জিনিস, মেলানিন উপাদানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিচ্ছে এবং ক্যান্সার আটকায়। আচ্ছা, সাহেবের গায়ের রং খুব ফর্সা হয় কেন? তো উত্তর লিখবে, সাহেবের গায়ের চামড়ার মেলানিন খুব কম থাকে, তাই তাদের গায়ের রং ফর্সা হয়। 8এর প্রশ্ন, কালো চামড়ার শরীর অনেক জায়গায় সাদা হয়ে যায় কেন? তো এটার উত্তর তোমরা এইভাবে লিখবে যে অপুষ্টি বা কোনো অসুখের কারণে শরীরের যে সকল জায়গায় মেলানিন তৈরি হয় না সেই সকল জায়গা সাদা হয়ে যায়। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন কি আছে? কোনো চামড়া বা কোন চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে? তো এটার উত্তর হচ্ছে কালো চামড়া। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, গায়ে রোদ লাগলে ভালো কেন? তো এটার উত্তর তোমরা লিখবে, গায়ে রোদ লাগলে আমাদের চামড়ায় মেলানিন নামক রঞ্জক উৎপন্ন হয়, যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে। রোদ গায়ে রোদ লাগলে ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয়, যা শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে। তাহলে এইগুলো রোদ লাগা কিন্তু অনেক কিন্তু আমাদের সুবিধা আছে। ঠিক আছে, গায়ে রোদ লাগাতে হয় সেই জন্য। তো এইগুলো উত্তর কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে ভিটামিন ডি উৎপন্ন হচ্ছে, আমাদের অতিবেগুনি রশ্মি শোষণ হচ্ছে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এইভাবে লিখবো। ঠিক আছে। তারপর দেখো, শরীর থেকে কীভাবে নুন বেরিয়ে যায়? উত্তর লিখবে, ঘামের মধ্যে দিয়ে নুন বেরিয়ে যায়। আচ্ছা, 12 প্রশ্ন, ঘামের মধ্যে কি থাকে? ঘামের মধ্যে থাকে নুন ও শরীরে কিছু বর্জ্য পদার্থ থাকে। পরের প্রশ্ন চলে আসছি, 13 নম্বর প্রশ্ন, কালো চামড়ার মানুষদের জন্য লড়াই করেছেন এমন দুজন মানুষের নাম লেখো। উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো। ঠিক আছে। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, 14 নম্বর প্রশ্ন, অতিরিক্ত ঘাম হলে নুন জল খেতে বলা হয় কেন? দেখো, ঘামের সঙ্গে আমাদের দেহে থাকে জল, মানে ঘামে যখন হয় তখন আমার দেহ থেকে কি বেরিয়ে যায়? জল ও নুন কিন্তু বেরিয়ে যায়, ফলে শরীর দুর্বল হয়ে যায়। দুর্বল মানে তোমরা দয়সু বয়রে ল লিখবে। ঠিক আছে। দেহের রক্তচাপ বৃদ্ধি পায় ও মাথা ঘোরে, তাই অতিরিক্ত ঘাম হলে নুন জল খেতে বলা হয়। তারপর দেখো, 15 নম্বর প্রশ্ন, আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়ার সুবিধা কি বা সুবিধা লেখো। তোমরা লিখবে, ঘামে নুন এবং শরীরে কিছু বর্জ্য পদার্থ থাকে, ঘামের সঙ্গে সেই বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়ায় শরীর সুস্থ ও রোগমুক্ত থাকে। এছাড়া ঘাম বেরোলে আমাদের দেহ ঠান্ডা ও শীতল হয়। দেখো, ঘাম বেরোলে কিন্তু আমাদের দেহ কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং শীতল থাকবে, তাই না? 16 নম্বর প্রশ্ন, আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়ার সুবিধা লেখো। উত্তর লিখবে, অতিরিক্ত ঘাম হলে আমাদের শরীর থেকে জল ও নুন বেরিয়ে যায়, ফলে মাথা ঘোরে, অজ্ঞান হয়ে যাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া প্রভৃতি ঘটনা ঘটতে পারে। তো আজকে আমরা এই 4টি অধ্যায় থেকে প্রশ্নগুলো আলোচনা করলাম। পরবর্তী যে আমাদের ভিডিও আসবে সেখানে চুলের সাতকাহন থেকে আমরা আলোচনা করব। তো চলো, আজকের ভিডিওটা অনেক অনেক লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দাও এইরকম প্রশ্নর উত্তর পাওয়ার জন্য। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা আশা করি খাতায় লিখে তোমরা পড়বে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। ঠিক আছে। তো চলো, আজকে এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।